নমস্কার। আজ বৃহস্পতিবার, অল্প স্বল্প গল্পের দিন। আমি আজকে দুটো গল্প শোনাবো। একটি আমাদের পরিবারেরই এক বিশিষ্ট কবি, সাহিত্যিক, অগ্রজ, তাঁর লেখা, আরেক সাহিত্যিকের লেখা। হয়তো দুটো ভিডিও করতে হতে পারে আমাকে। বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজকে আমার প্রথম নিবেদন আমাদের পরিবারের এক অগ্রজ শিল্পী, সাহিত্যিক এবং মাস্টারমশাই শ্যামল কুমার মিশ্র, তাঁর লেখা খোকনের সঙ্গে কিছুক্ষণ। এটি গল্প না বলে রম্য রচনা বলাই ভালো হবে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লেগেছে। আসুন শোনা যাক খোকনের সঙ্গে কিছুক্ষণ, শ্যামল কুমার মিশ্র। শীতের কুয়াশা ছিন্ন করে একটু একটু করে ভোর হচ্ছে। একটা নতুন ভোর, একটা নতুন সকাল। বাতায়ন পাশে বসে ছেলেটি নরম রোদ্দুর ছুঁয়ে ছুঁয়ে যায়, বলে যায় অতীত দিনের কত কথা। স্মৃতিপটে অমলিন ছবি হয়ে ধরা দেয় সব। বাঁশ বাগানের পাশ দিয়ে যে মেঠো পথটা চলে গেছে দূরে, বহু দূরে, খিড়কির পুকুর ঘাটে বসে ছেলেটি চেয়ে আছে সেই দিকে। রবিন, বুধন, নীতিশ দৌড়ে আসছে ওই পথে। ছেলেটি শুনতে পাচ্ছে তাদের ডাক, এই খোকন, তাড়াতাড়ি আয়, রহিম চাচার গুড়ের গাড়ি আসছে। দড়ি দেওয়া হাফ প্যান্ট আরো শক্ত করে বেঁধে ছেলেটিও দৌড় লাগায়। দৌড়তে দৌড়তে ছেলেটি যেন কখন বড় হয়ে যায়। খিড়কির পুকুর ঘাট, নীল নির্জন ছায়াপথ, পাখি ডাকা সকালগুলো একটু একটু করে চাপা পড়ে যায় হাইরাইজ আর শহুরে জীবনের কানাগলিতে। স্কুল ছাড়িয়ে কলেজ, কলেজ ছাড়িয়ে বিশ্ববিদ্যালয়, তারপর বৃহত্তর কর্মক্ষেত্র। ইছামতি এসে কানে কানে কথা কয়, কেমন আছো খোকন? তুমি কি পথ হারিয়েছ? ভয় পেও না, ওই দেখো রোশন চাচা গান গাইছে, জীবনের গান, এগিয়ে চলার গান। আমার বুকে ঝাঁপিয়ে পড়ো, আমি তোমায় দেব প্রাণের আরাম, মনের শান্তি। খোকন ইছামতির গহীনে হারিয়ে যায়। বুরহানুল, রবিউল, অমিত, রুকসানা, জুলি, শর্মিষ্ঠারা এসে ভরিয়ে দেয় খোকনের জীবন। এ যেন এক নতুন জীবন। মেঠো পথের বাঁকে হারিয়ে যাওয়া জীবন খুঁজে পায় নতুন করে পথ চলার দিশা। টিকটিক করে বয়ে যায় সময়। খোকন একদিন বুরহানুল, রবিউল, শর্মিষ্ঠা, তানিয়াদের ছেড়ে চলে আসে কলকাতায়। আরেক নতুন জীবন, নতুন মানুষ, জীবনকে নতুন করে দেখা। রোজ রাতে খোকন শুনতে পায় ইছামতির আহ্বান। ইট কাঠের জঙ্গলে শুরু হয় খোকনের নতুন পথ চলা, জীবনের এক নতুন অধ্যায়। এক মাথা চুল যেন কখন সাদা হয়ে যায়। জীবনের অপরাহ্ন বেলায় খোকন শুনতে পায় সেই চড়ুই পাখির গান। 30-এর ভোরে যার বোধন ঘটল, 31-এর সন্ধ্যায় যেন তার বিসর্জন। খোকন ঘর ছাড়ে, পিছে পড়ে রয় হাজারো মুখ আর অন্তহীন ভালোবাসা। খোকনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে।
শ্যামলবাবু গত 31শে জানুয়ারি ওনার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন। প্রায় 30 বছর শিক্ষকতার পর তার এই অবসর গ্রহণের প্রাক্কালে তার লেখা হয়তো খোকন আর কেউ নন, শ্যামলবাবু নিজেই। ভীষণ ভাবিয়ে গেল, ভীষণ নাড়িয়ে গেল লেখাটা, অনবদ্য একটি লেখা। আমার আজকে দ্বিতীয় নিবেদন, আমি আরেকটা ছোট্ট গল্প পাঠ করে শোনাবো ভালো লাগার। কবি বললে ভুল হবে, অবশ্যই সাহিত্যিক, আমাদের সকলের প্রিয় সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তার একটা ছোট্ট গল্প, দেখা হবে। নকশি কাঁথার মতো বিচিত্র এক পৃথিবী ছিল আমাদের শৈশবে। এখনো পায়ের তলায় পৃথিবীর মাটি, চারিদিকে গাছপালা, মাথার ওপর আকাশ। বুক ভরে শ্বাস টেনে দেখি, না, শীতের সকালে কুয়াশায় ভেজা বাগান থেকে যে রহস্যময় বন্য গন্ধটি পাওয়া যেত, তা আর পাওয়া যায় না। আমাদের সাঁওতাল মালি বিকেলের দিকে পাতা পুড়িয়ে আগুন জ্বালত। সেই গন্ধ কতবার আমাকে ভিন্ন এক জন্মের স্মৃতির দিকে টেনে নিয়ে গেছে। আর মনে আছে মায়ের গায়ের ঘ্রাণ। সে গন্ধে ঘুমের ভেতরেও টের পেতাম। মা অনেক রাতে বিছানায় এলো, মায়ের দিকে পাশ ফিরে শুতাম ঠিক। তখন নতুন ক্লাসে উঠে নতুন বই পেতাম ফি বছর। হাতে পায়ে কদমের রেণু লেগে থাকতো বুঝি। কি ছিল, কি থাকে মানুষের শৈশবে। বিকেলের আলো মরে এলো যেই, অমনি পৃথিবীটা চলে যেত ভূতেদের হাতে। এক ঘর থেকে অন্য ঘরে যাওয়া ছিল ভারী শক্ত। বিশাল বাড়িতে কয়েকটি প্রাণী আমরা গায়ে গায়ে ঘেঁষে থাকতাম। ভোরের আলোটি ফুটতে না ফুটতে ঘুম ভেঙে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ছুটতাম বাইরে। বাইরেরটা ছিল বিস্ময়ের। সূর্য উঠছে, আকাশটা নীল, গাছপালা সবুজ, সব ঠিক আগের মতোই। তবু অবাক হয়ে দেখতাম, মনে হতো গতকাল ঠিক এরকম দেখিনি তো। সেই আনন্দিত ছেলেবেলায় একটা দুঃখের ঘটনা ঘটে গেল। আমার ছোট কাকা মৃত্যুশয্যায়। মাত্র 1.5 বছর আগে কাকিমা এসেছেন ঘরে। একটি ফুটফুটে মেয়েও হয়েছে। সে তখন হাত পা নেড়ে উপুর হয়, কত আহ্লাদের শব্দ করে। তবু বউ মেয়ে রেখে ছোট কাকার মরণ ঘনিয়ে এলো। বিকেলে শ্বাস উঠে গেছে। দাদু তখন বাইরের বারান্দায় বসে আছেন, বাঁ হাতে ধরা তামাকের নল। কলকেতে আগুন নিভে গেছে কখন। সন্ধ্যের পর জ্যোৎস্না উঠছে সেদিন। দাদু সেই জ্যোৎস্নায় পা মেলে বসে আছেন। ভিতর বাড়িতে কান্নার শব্দ উঠছে। বাবার জ্যাঠামশাইরা এসে দাদুকে ডাকলেন, আসুন, প্রিয়নাথকে একবার দেখবেন না। দাদু খড়মের শব্দ তুলে ভিতর বাড়িতে এলেন। তার মুখখানা একটু ভার দেখাচ্ছিল, আর কিছু নয়। ছোট কাকা তখন বড় বড় চোখে চারিদিকে তাকাচ্ছেন, কাকে যেন খুঁজছেন।
কি যেন খুঁজে পাচ্ছেন না। বারবার বলছেন, তোমরা তোমরা চুপ করে আছো কেন? কিছু বলো, আমাকে কিছু বলো। জ্যাঠামশাই নিচু হয়ে বললেন, কি শুনতে চাও প্রিয়নাথ? ছোট কাকা ক্লান্ত, বিরক্ত হয়ে বললেন, আমি কি জানি, একটা ভালো কথা, একটা সুন্দর কথা আমাকে বলো, আমার কষ্ট ভুলিয়ে দাও। আমি কেন এই বয়সে সবাইকে ছেড়ে চলে যাচ্ছি? আমার মেয়ে রইল, বউ রইল, আমার এই কষ্টের সময় কেউ কোনো সুখের কথা বলতে পারো না? বড় কঠিন সে পরীক্ষা। কেউ কিচ্ছু বলতে পারে না, সবাই কেবল মরণোন্মুখ মানুষটার মুখের দিকে চেয়ে থাকে, কথা খুঁজে পায় না, কিন্তু প্রত্যেকের ঠোঁট কাঁপে। একজন অতি কষ্টে বলল, তুমি ভালো হয়ে যাবে প্রিয়নাথ। শুনে ছোট কাকা ধমকে বললেন, যাও যাও। আর একজন বলল, তোমার মেয়ে বউকে আমরা দেখব, ভয় নেই। শুনে ছোট কাকা মুখ বিকৃত করে বললেন, আহ, তা তো জানি, অন্য কিছু বলো। কেউ কথা খুঁজে পাচ্ছিল না। সেই সময় দাদু ঘরে এলেন। স্বাভাবিক ধীর পায়ে এসে বসলেন ছোট কাকার বিছানার পাশে। ছোট কাকা মুখ ফিরিয়ে তাকে দেখে বললেন, বাবা, সারা জীবন আপনি কোনো ভালো কথা বলেননি, কেবল শাসন করেছেন, এবার বলুন। সবাই নিস্তব্ধ। সেই নিস্তব্ধতায় একটা পাহাড় প্রমাণ ঢেউ অদৃশ্য থেকে এগিয়ে আসছে, ছোট কাকাকে জীবনের তীরভূমি থেকে অথই অন্ধকারের এক সমুদ্রের দিকে নিয়ে যাবে বলে ঢেউটা ঢেউটা আসছে, আসছে, আর সময় নেই। ছোট কাকার জিভটা এলিয়ে পড়ছে, বারবার চোখ বন্ধ হয়ে আসছে, মুখ প্রবল ব্যথায় বিকৃত। দাদু একটু ঝুঁকে শান্ত স্বরে বললেন, প্রিয়নাথ, আবার দেখা হবে। কি ছিল সেই কথায়? কিছুই না। অতিথি অভ্যাগত বিদায় দেবার সময় মানুষ যেমন বলে, তেমনি তেমনি সাধারণভাবে বলা। তবু সেই কথা শুনে মৃত্যু পথযাত্রী ছোট কাকার মুখটা হঠাৎ আনন্দে উদ্ভাসিত হয়ে গেল। তিনি শান্তভাবে চোখ বুজলেন, ঘুমিয়ে পড়লেন। এসব অনেক দিন আগের কথা। নকশি কাঁথার মতো বিচিত্র সুন্দর শৈশবের পৃথিবী কোথায় হারিয়ে গেছে? সেই সুন্দর গন্ধগুলো আর পাই না, তেমন ভোর আসে না। মায়ের গায়ের সুঘ্রাণের জন্য প্রাণ আনচান করা পৃথিবী বিবর্ণ হয়ে যাচ্ছে ক্রমে। বুড়ো গাছের মতো শুকিয়ে যাচ্ছে আমার ডালপালা, খসে যাচ্ছে পাতা। মহাকালের অন্তঃস্থলে তৈরি হচ্ছে একটা ঢেউ। একদিন সে এই পৃথিবীর তীরভূমি থেকে আমাকেও নিয়ে যাবে। বুকের মধ্যে শৈশবের একটি কথা তীরের মতো বিঁধে থরথর করে কাঁপছে আজও। সেই অমোঘ ঢেউটিকে যখন প্রত্যক্ষ করি মনে মনে, তখনই ওই কথাটি বুকের মধ্যে কেঁপে ওঠে। শৈশবের সব ঘ্রাণ, শব্দ, স্পর্শ ফিরিয়ে আনে। মায়ের গায়ের ঘ্রাণ পেয়ে যেমন ছেলেবেলায় পাশ ফিরতাম, তেমনি আবার পৃথিবীর দিকে পাশ ফিরে শুই। মনে হয় দেখা হবে, আবার আমাদের দেখা হবে। নমস্কার। এই গল্পটি ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত দেখা হবে। বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।